দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির টকশো দেশ ভাবনা। এই মুহূর্তের বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয় বদলে যাওয়া এক বাংলাদেশকে। বৈশ্বিক বিনিয়োগের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বান্ধব পরিবেশের পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষতা, এই বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আমার হাতের বামে ব্যারিস্টার আবু সায়েম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাকিব। আপনার মাধ্যমে দীপ্ত টিভির সকল দর্শক, কলাকুশলী এবং শুভানুধ্যায়ীদের জানাই সালাম ও শুভেচ্ছা। আমার সঙ্গে আরও আছেন অধ্যাপক ডক্টর বি.এম. মইনুল হোসেন, পরিচালক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সাইম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টা আমরা বলছিলাম, বাংলাদেশে এত বড় একটা বিনিয়োগ সম্মেলন হয়ে গেল এই ফ্যাসিজমের পালিয়ে যাওয়ার পরে। এই যে পরিবর্তিত বাংলাদেশ, সেখানে রাজনৈতিক দলগুলোর একটা বড় ভূমিকা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেও বলেছেন যে কোনো ভালো কাজে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট দিব। এই বিনিয়োগ নিয়ে আসার জন্য এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ তৈরি হওয়ার কথা, সে পরিবেশ তৈরি হয়েছে কিনা এবং সেইখানে আপনাদের ভূমিকা কি হওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ। বেশ খানিকটা যে তৈরি হয়েছে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যখন রেজিম ছিল, ধীরে ধীরে আমাদের দেশে বিনিয়োগটা কমছিল। এটা পরিসংখ্যানের কথা। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন যে তথ্য দিয়েছে তাতে আমরা দেখেছি যে 2023 সালে বাংলাদেশে বিনিয়োগ হয়েছে মাত্র $300 কোটি, যেখানে ভিয়েতনামে পর্যন্ত হয়েছে $1800 কোটি উপরে। কম্বোডিয়াতেও আমাদের চেয়ে বেশি হয়েছে। দেখা গেছে সারা পৃথিবীতে যেখানে বিনিয়োগ কমেছে মাত্র 2%, সেখানে বাংলাদেশে কমেছিল 14%, কারণ উপযুক্ত পরিবেশ ছিল না, মানুষের আস্থা ছিল না। কিন্তু যেহেতু রেজিম পরিবর্তন হয়েছে, বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে বাড়ছে। সেই বাড়বার কারণে মানুষ আগ্রহী হচ্ছে এবং এই সম্মেলন আমরা সেটা দেখেছি। 50টির ওপরে দেশ ছিল, বহু বিখ্যাত কোম্পানি এসছে যারা বিনিয়োগ করবার জন্য আগ্রহী। সুতরাং এই জায়গাটাতে আমরা এই সরকারটাকে সমর্থন করছি। আমাদের দল, আমাদের বিনিয়োগ বিশেষজ্ঞ যারা, তারাও আলাদাভাবে অতিথিদের সাথে কথা বলেছেন কিভাবে পরবর্তীতে আমরা সহযোগিতা আরও করব, কিভাবে বাংলাদেশের পরিবেশটাকে আমরা তৈরি করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিনিয়োগ বাড়াতে হলে আপনাকে আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে। সে আস্থাটা যদি না থাকে তাহলে আপনি অনেক বড় একটা মার্কেট হলেন, বাজার হলেন, এতে কিন্তু লাভ হয় না। বিএনপি এই জায়গাটাতে সোচ্চার এবং সচেতন। সেজন্য বিএনপি যেমন অতিথিদের সাথে কথা বলেছে, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, একই সাথে সরকারের যে সমস্ত উদ্যোগগুলো, সুন্দর উদ্যোগগুলো, সেগুলোকে স্বাগত জানাচ্ছে। একটা জরুরি বিষয় হচ্ছে যে ক্রমবর্ধমানভাবে আপনাকে একটা পরিবেশে ফিরে যেতে হবে যেটার উপরে বিদেশিদের আস্থাটা তৈরি হয়। বিদেশিরা দেখতে চায় যে দেশ স্থিতিশীল আছে কিনা, দেশে শান্তি আছে কিনা, গণতন্ত্র আছে কিনা, গুড গভর্নেন্স আছে কিনা। যদি গুড গভর্নেন্স থাকে, গণতন্ত্র থাকে, তাহলে পরে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে। সেটা হবে এবং সেটার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। একটা হচ্ছে বিএনপি এখানে সবার সাথে কথা বলেছে, বিএনপি নিজেও একটা প্ল্যান দিয়েছে যে যদি নির্বাচিত সরকার আসে, সেই ক্ষেত্রে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে তাদের একটা পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার একটা অন্যতম অংশ ছিল যে তারা একটা 1.5 বছরের মধ্যে প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং বিনিয়োগের ক্ষেত্রেও তারা একটা $1 ট্রিলিয়ন প্রস্তাবনা তৈরি করেছে। এটা কি শুধুই প্রস্তাবনা, নাকি আপনার কাছে এটা মনে হয় যে বাস্তবসম্মত এবং এটা পরিকল্পনার সাথে যে প্রয়োগ সেটাও সম্ভব? প্রথমে আমি বলবো যে বিষয়টি সদিচ্ছে। এখন বাস্তবে প্রয়োগযোগ্য কিনা সেটা যখন আপনি সমস্ত অ্যাসেসমেন্টগুলো করবেন, ফিজিবিলিটি করবেন, সেখানটাতে কম বেশি হতে পারে। এখন 1.5 কোটি বা 1 কোটি কর্মসংস্থান, $1 ট্রিলিয়নের অর্থনীতি, বিনিয়োগ অর্থনীতি তৈরি করা, সেটা সম্ভব হবে না এমন কোনো কারণ নেই। কারণ বাংলাদেশ কিন্তু 18 কোটি মানুষের কিন্তু একটা বাজার। এই 18 কোটি মানুষের বাজারে যেই সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে যদি আপনি দূর করতে পারেন, তাহলে অনেক অ্যাচিভমেন্ট যেটা এখন অসম্ভব মনে হবে, কাল্পনিক মনে হবে, সেটা কিন্তু বাস্তবে আপনি করে ফেলতে পারবেন। যেমন ধরেন দুর্নীতি। কেন বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করতে উৎসাহী হয় না? দুর্নীতির কারণে। আগের রেজিম যখন 15 বছর শাসন করেছিল, তখন আমরা দেখেছি যে পৃথিবীর বিখ্যাত কোম্পানিগুলো এখান থেকে বিনিয়োগ থেকে সরে গেছে। স্যামসাংয়ের কথা ধরেন, আপনি
2500 একরের জায়গার পয়সা পরিশোধ করা সত্ত্বেও শেষ পর্যন্ত স্যামসাং বিনিয়োগটা করলো হচ্ছে ভিয়েতনামে। কেন ভিয়েতনামে করলো? ওই জায়গাটা তারা পায়নি। সে 2013 সালের ঘটনা। আজকে 2013 থেকে এ পর্যন্ত স্যামসাং কত ডলার বিনিয়োগ করেছে আপনার ভিয়েতনামে, সেটা শুনলে তো আপনি আটকে উঠবেন। সেই বিনিয়োগটা তো হবার কথা ছিল আপনার আমার দেশে, কেন হয়নি? কারণ দুর্নীতির কারণে এটা সম্ভব হয়ে ওঠেনি। এখন যদি আপনি দুর্নীতি দূর করতে পারেন, তারা 5টা কারণ দেখিয়েছে, তাই না? এই 5টা কারণের একটা হচ্ছে দুর্নীতি, একটা হচ্ছে যেমন ধরেন জ্বালানির যে সমস্যাটা, বিদ্যুতের সমস্যা, আপনি যদি বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারেন, আপনি যদি সহজ করে দেন কাজগুলো, বিউরোক্রেসির যে জটিলতাটা, এই জটিলতাটা বাংলাদেশে ভয়ঙ্কর। এই জটিলতার কারণে বিদেশি বিনিয়োগকাররা এখানে কিন্তু উৎসাহী হয় না। অনেক মানুষ, আপনি শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে না কিংবা ব্যাংকিং সেক্টরে না, আপনি দেখবেন যে ব্যক্তিগতভাবেও উদ্যোগ যদি হয়, গোষ্ঠীগতভাবে কোনো উদ্যোগ হয়, এখানে এসে দেখা যায় যে লাল ফিতার যে দৌরত্ব, সেটা কিন্তু এই সরকারও স্বীকার করেছে। এই লাল ফিতার দৌরত্বটাকে যদি আপনি কমাতে পারেন এবং অনানুষ্ঠানিক যে সমস্ত ব্যাপার স্যাপার আছে এগুলো কমিয়ে পুরো প্রসেসটাকে যদি আপনি সহজ করে দেন, তাহলে কিন্তু আপনার পক্ষে ওই কাঙ্ক্ষিত জায়গাটাতে যাওয়া সম্ভব। অতএব 1 কোটি বলেন, 1.5 কোটি বলেন কর্মসংস্থান কিংবা ট্রিলিয়ন আরও উপরে বিনিয়োগ অর্থনীতিটাকে নিয়ে আসা, এটা মোটেও অসম্ভব না। আমি বলছি বিষয়টা সদিচ্ছা। বাস্তবে আপনি যখন এটাকে প্রমাণিত করতে যাবেন, এটাকে আপনি প্রমাণযোগ্য হিসেবে উপস্থাপন করতে যাবেন, তখন আপনার অনেকগুলো মেথড নিয়ে আসতে হবে। সেটা বিশেষজ্ঞদের ব্যাপার। আমার বিশ্বাস এটা অসম্ভব কোনো কিছু নয়। না, যেটা হয় যে রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা যেটা হয় যে জনগণকে খুশি রাখার জন্য অনেক সময় অনেক ধরনের প্রস্তাবনা পাই। আপনি যে সূচকটার কথা বললেন, দুর্নীতির দায় কিন্তু এর আগে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, বিএনপির উপরেও কিন্তু দুর্নীতির বিভিন্ন ধরনের দায় ছিল। এখন যে নতুন পরিবর্তিত বাংলাদেশ তৈরি হয়েছে, বিএনপি যদি কখনো রাষ্ট্র পরিচালনার সেই সুযোগটা পায়, বিএনপি কি তার সেই দুর্নীতির লাগামটা টানতে পারবে বলে আপনি মনে করেন? তাহলে তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেই ফিরে যেতে হয়। তিনি কি বলেছেন? দুর্নীতির প্রতি 0 টলারেন্স আমাদের। দেখেন, আমরা কিন্তু এখনো সরকার গঠন করিনি। 7 বা 8 মাসের মাথায় আছে অন্তর্বর্তীকালীন সরকার। এই জায়গাটাতে দলীয়ভাবে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, বা দলের ভেতরে দলের নাম ব্যবহার করে যারা দুর্নীতি করবার চেষ্টা করছেন বিভিন্ন ফরম্যাটে, তাদের বিষয়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত কঠোর, অত্যন্ত, আমি বারবার বলছি, এখানে কিন্তু 0 টলারেন্স। তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বহু আপনার দলীয় নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। কেন? কোনো না কোনোভাবে দুর্নীতি কোনো একটা ফরম্যাটে তারা ঢুকে গেছে। কিন্তু সেটা কিন্তু ব্যাপক না। আপনি 18 কোটি মানুষের দেশ এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে অবস্থানটা, সেই অবস্থানটা থেকে আমরা হয়তো আরও অনেক কিছু প্রত্যাশা করেছিলাম যেটা নেতিবাচক হতে পারত, কিন্তু সেটা কিছুই হয়নি। সেই জায়গায় আমি মনে করি যে বিএনপি যখন সরকার গঠন করবে আল্লাহ পাকের ইচ্ছেতে, জনগণের ভোটে, তখন কিন্তু দুর্নীতির এই বিষয়টা লাগাম ধরে টানবেন জনাব চেয়ারম্যান। এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, সবাই এই বিষয়টাতে তারা মনে করছেন যে এই অবস্থানটা ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। কারণ আপনি যদি দুর্নীতিটা রোধ না করতে পারেন, তাহলে আপনি বিদেশি বিনিয়োগ কেন, দেশের অভ্যন্তরীণ যে ব্যাপারগুলো আছে সেগুলো তো আপনি সামলাতে পারবেন না। সুতরাং দুর্নীতির ক্ষেত্রে কেবল দুর্নীতি নয়, দুর্নীতি রোধ করতে হবে। পাশাপাশি যেটা বলেছি যে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে, আনুষ্ঠানিকতার যে ব্যাপারগুলো আছে সেগুলোকে সহজ করে দেয়। এবং একটা বিষয় দেখেন, বিএনপি বিনিয়োগের ক্ষেত্রে অনেকগুলো কথা বলেছে, তাই না? অনেকগুলো নীতির কথা বলেছে। একটা বলেছে যে একটা অভিযোগ, যে কোনো একটা অভিযোগ জানানোর পদ্ধতিটাকে সহজ করে দেয়। এই কথাটা বিএনপি বলেছে, বিনিয়োগকারীরা যখন একটা অভিযোগ দেবেন, সেই অভিযোগটা শুনে অভিযোগের বিষয়টাকে সমাধান করবার জন্য বিএনপি অতি সহজ করে এই বিষয়টা ঘটিয়ে দেবেন। অর্থাৎ আপনি অভিযোগ দেওয়ার জন্যই যদি আপনাকে লম্বা পথ পাড়ি দিতে হয়, লাল ফিতার দৌরাত্মের মধ্যে থাকতে হয়, তাহলে তো সমস্যারই জানা যাবে না। আশিক চৌধুরীও তার প্রেজেন্টেশনে বলেছে যে একটা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থাকবে, যেখানে আপনি যে কোনো সমস্যা নিয়ে বললে যেন ওই একটা জায়গা থেকে সমাধান হয়। যারা ভালো চিন্তা করেন সবাই তো একটা চিন্তাই করবেন, সবাই তো কোনো না কোনোভাবে। আশিক হয়তো এটা বলেছেন, বিএনপির পক্ষ থেকে এটা বলা হচ্ছে। পদ্ধতিগতভাবে হয়তো আপনার মধ্যে ভিন্নতাও থাকতে পারে, কিন্তু উদ্দেশ্যের জায়গাটা যদি হয় এটাকে সহজীকরণ, যে আপনি যে সমস্যাটা ফেস করছেন সেই সমস্যাটা নিয়ে সরকারের কাছে যাওয়া, রাজনৈতিক দলগুলোর কাছে যাওয়া, সেটা যদি সহজ হয় এবং সমাধানটা যদি অতি সত্বর হয়, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়। একদমই তাই, একদমই তাই। আপনার কাছে আবারও ফিরবো। অধ্যাপক ডক্টর BM মইনুল হোসেন, আপনার কাছে ফিরতে চাই। বিনিয়োগ বলুন আর যাই বলুন, এই যে নতুন বাংলাদেশ বা আমরা পুরো বিশ্বায়নের যে জায়গাটা, এখানে তো প্রযুক্তির জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিনিয়োগ আনা নেয়া, ব্যবসা বাণিজ্য সব কিছু মিলেই এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হলো।
দর্শকের স্টারলিংক নিয়ে প্রচুর চিন্তা ভাবনা যে এটা কিভাবে কাজ করে, এর প্যাকেজ রেট কি হবে, ইন্টারনেটের গতি কেমন থাকবে। আপনি বিশেষজ্ঞ হিসেবে যদি আমাদেরকে একটু দর্শকদেরকে বুঝিয়ে বলেন যে স্টারলিংক আসলে কিভাবে কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশে। আচ্ছা, আমাদের মানুষজনের জন্য সুবিধা বোঝার জন্য যে আমরা যেমন এখন আমাদের কেবল টিভি, যেটা ডিশ কেবল টিভির মাধ্যমে আসে, আবার আকাশের মাধ্যমে কিন্তু আমরা টিভিটা দেখতে পাই। তো ইন্টারনেটের ক্ষেত্রেও আপনি দেখবেন যে আমাদের যে আইএসপিগুলো কেবলের মাধ্যমে, তারের মাধ্যমে কিছু ইন্টারনেট দিচ্ছে, যেটি এখন আমরা ব্যবহার করছি সবাই। কিন্তু স্টারলিংক আসলে কিছুটা আকাশের মধ্যে, আমি জাস্ট তুলনা বোঝাতে এই জিনিসটা ব্যবহার করছি, যে একটা ডিশ থাকবে তাদের, সেই ডিশের মধ্যে স্যাটেলাইট থেকে হচ্ছে যে কমিউনিকেশনটা হবে, স্যাটেলাইটের মাধ্যমে ডেটা আদান প্রদানটা হবে। এখন এটা সুবিধা অসুবিধা কি সেটি নিয়ে আসলে মানুষজনের বেশি আগ্রহ। আপনি দেখবেন যে স্যাটেলাইট কানেকশন সেহেতু আপনার বাসার বা বাড়ির ছাদে একটা ডিশ হলেই খুব সহজে আপনি কমিউনিকেশনটা হচ্ছে, এখানে কেবল কেটে যাওয়ার বা প্রাকৃতিক দুর্যোগ এই জিনিসগুলো থাকছে না। আকাশের ক্ষেত্রে আপনি দেখবেন যে একেবারে দ্বীপাঞ্চল, চরাঞ্চল, যেখানে কেবল কানেকশন দেওয়া সম্ভব না, আবার অনেক ক্ষেত্রে আপনি প্রফিটেবল না, লাভজনক না। আপনার 5 জন মানুষ আছে একটা জায়গায়, সেখানে কেন আপনি এত টাকা খরচ করে কেবল নিয়ে যাবেন? সেই সমস্ত জায়গায় স্টারলিংক বা এই জাতীয় যে সেবাগুলো আছে স্যাটেলাইটের মাধ্যমে, সেগুলো আপনি বলতে পারেন যে সেখানে ফিজিবল, যেটা সম্ভব সেখানে দেয়া কানেকশন। এবং স্টারলিংকের আরেকটা বড় জিনিস হচ্ছে যে খুব স্পিড অনেক হাই। আমাদের কারেন্ট যে স্পিডে আমরা ইন্টারনেট কানেকশনগুলো পাই তার থেকে অনেক বেশি স্পিড আশা করতে পারি আমরা, যদিও কান্ট্রি টু কান্ট্রি এটা ভ্যারি করে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে প্রাইসের ব্যাপারটা নিয়ে অনেকে বলে। প্রাইস এই মুহূর্তে বা বিভিন্ন দেশে যে প্রাইসটা দিচ্ছে, যেমন আফ্রিকান কান্ট্রিগুলোতে একদম যেটা লাইট প্যাকেজ কম, সেটাও $30-35। আবার একই প্যাকেজ অন্য দেশে, অস্ট্রেলিয়াতে হয়তো $99-100, শ্রীলঙ্কাতে $65। এটা ভ্যারি করছে। আমাদের বাংলাদেশে কি হবে প্যাকেজের প্রাইস সেটিও নির্ভর করবে। দেখা যাক যে ওনারা কী ডিসাইড করেন। এখানে অনেক কিছুর উপর নির্ভর করে, কাস্টমার কতজন আছে, আর্থসামাজিক অবস্থা কী। তো এখানে তাহলে মানুষ কেন ব্যবহার করবে? প্রশ্ন হতে পারে, এত টাকা দিয়ে আমাদের অনেকের সক্ষমতাও নেই, তাহলে কেন ব্যবহার করবে? ব্যবহার করার একটা কারণ হচ্ছে যে ওই যে এখন অনেক বিজনেস আছে, বিশেষ করে আমরা ইন্টারনেট অফ থিংসের কথা বলছি, 5G যে আধুনিক প্রযুক্তি, এগুলোর জন্য আমাদের যে এক্সিস্টিং ইন্টারনেট সেটা অনেক ক্ষেত্রে খুব যে সুইটেবল তা না। কাজ চালানো যাবে, কিন্তু আপনি যদি স্মুথ কানেকশন চান, আপনি যদি একেবারে হাই পারফরমেন্স চান, তাহলে আমার হাই স্পিড ইন্টারনেট লাগবে। ওটা 50 Mbps বা তার থেকে বেশি স্পিড হলে, এমনকি কিছু গেম সেগুলোতে বলে যে লেটেন্সির একটা ব্যাপার আছে। আপনি অনলাইন গেম খেলবেন বা অনলাইন কোনো লাইভ কোনো কিছু একেবারে স্মুথলি যদি দেখতে চান, কোনো ধরেন যে পজ ছাড়া, তাহলে আপনার হাই স্পিড ইন্টারনেট লাগবে। যেটা এক্সিস্টিং সেটা দিয়ে কাজ চালানো যাবে, কিন্তু স্টারলিংকের যে স্পিড সেটি দিলে ওই জিনিসগুলো বেটার পারফর্ম করবে, বেটার পারফরমেন্স পাওয়া যাবে। আরও একটা ব্যাপার আছে যে রিমোট যে এরিয়াগুলোতে, এবং আপনি প্রাকৃতিক দুর্যোগ, মানুষের কাছে ডিজিটাল প্রযুক্তিতে আস্থা বা রিলায়েবিলিটি যেটাকে আমরা বলি, সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পর আমার এখন এক্সিস্টিংয়ের সমস্যা কোথায়, যে কোয়ালিটি অফ সার্ভিস বলি আমরা, যে সেবার মান, কিছুক্ষণ পর হয়তো ইন্টারনেট চলে যাচ্ছে, আপনাকে প্রমিস করা হয়েছে এত Mbps দেওয়া হবে, কিন্তু আপনি হিসেব করে দেখলেন যে তার থেকে কম। অনেক ক্ষেত্রে শেয়ার করে অনেক কাস্টমারকে দেয়া হচ্ছে, যেখানে 5 জনকে দেওয়ার কথা 10 জনকে দিচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। মানুষজন কিন্তু এই জায়গাটাতে একটু অসন্তোষ মানুষের মাঝে আছে। আশা করা যায় স্টারলিংকের মধ্যে যে সার্ভিসগুলো, ওগুলো খুব সহজে আপনি হয়তো ক্যালকুলেট করতে পারবেন, বা আপনার কাছে ডেটাই থাকবে স্পিডটা কী হচ্ছে প্যাকেজের মান অনুযায়ী, সেদিকে হচ্ছে যে এই জিনিসগুলো বেটার। কিন্তু ওয়ান্স এগেইন প্রাইস যেটা আমাদের সাধারণ মানুষের ব্যবহারের জন্য, যে বিশেষ করে এন্টারটেনমেন্টের জন্য আমার সোশ্যাল মিডিয়া, ইউটিউব দেখা, সেটার জন্য এক্সিস্টিং ইন্টারনেট ইজ কোয়াইট গুড, খুব ভালোভাবে সেটি দিয়ে আসলে চালনা করা যায়। কিন্তু সমস্যা অন্য জায়গায়। এখানে আমার আইএসপি আছে আমাদের এই জায়গায় প্রায় 3000-এর মতো, সেখানে কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান জড়িত। এখন তার জন্য কি আমি স্টারলিংক আনবো না? অবশ্যই আনবো, কারণ হচ্ছে আমার মার্কেটে কম্পিটিশনও আনতে হবে গ্রাহকদের কথা চিন্তা করে। সাথে সাথে দেখতে হবে আমাদের যে আইএসপি, ওনারা যেন কোনোভাবে ওনাদের প্রতি যেন অবিচার না হয়, ওনাদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় যেন ওনাদের স্বার্থটা যেন সবসময় অটুট থাকে, সেটা দেখতে হবে। প্লাস যেটা কনসার্ন, আমাকে যদি বলেন যে স্টারলিংক এখন হয়তো আপনার $35, $50, $100 দিচ্ছে, কিছুদিন পর এটা তো প্রাইস কমিয়ে আনবেন। ওনারা তো ব্যবসা করার জন্য এসেছেন। কিন্তু আমার অর্থটা কি তাহলে, মানে স্টারলিংকে কিভাবে যাচ্ছে, আমি তাদেরকে কিভাবে পে করব? কার্ড দিয়ে দেবেন, আমার দেশের টাকা চলে যাচ্ছে, আমাদের আইএসপি ব্যবসার সাথে যারা জড়িত তারা ভুক্তভোগী হচ্ছে। আরেকটা বিষয় যে আমার যে নিরাপত্তা,
এই যে আমি তো তাদের ডেটা আদান প্রদান করব, সেই ক্ষেত্রে আমার নিরাপত্তা কতটুকু থাকবে? হ্যাঁ, দুটো জিনিস। প্রথমটা বললেন যে দেশের টাকা এখন যে মোবাইল নেটওয়ার্ক আছে তাদের ক্ষেত্রে যাচ্ছে না, যাচ্ছে তো। আমি তো বিদেশি কোম্পানি এনেই এই সার্ভিসগুলো দিচ্ছি। এটা কি আমরা চাই? না, চাই না। আমি চাই যে আমার দেশের টাকা আমার এখানে থাকুক, আমি চাই যে আমার সক্ষমতা বৃদ্ধি পাক, আমি চাই যে আমার আইএসপিগুলোই ওই স্পিডটা প্রোভাইড করে। এটা আমাদের অনেস্টলি আমাদের আশা, আমাদের কিছু। হ্যাঁ, কিন্তু আনফর্চুনেটলি আপনি চাইলেই তো হবে না, আপনার প্রযুক্তিগত সক্ষমতা তো তৈরি হতে হবে। আমি শুধু মুখে মুখেই চাইবো, প্রযুক্তির দিকে আমার ইনভেস্টমেন্ট নাই, শিক্ষা খাতে ইনভেস্টমেন্ট নাই, আমার ট্রেনিং নাই, আমার প্রপার পরিকল্পনা নাই, পলিসি নাই। তো আমি মুখে মুখে যদি খালি চাইলাম যে বিদেশে টাকা পাঠাবো না, দেশে রাখবো, দেশের প্রযুক্তি কোথায় আপনার? স্টারলিংক 7,000 8,000 স্যাটেলাইট আকাশে উড়াচ্ছে তারা। তো আমি সেই প্রযুক্তি আমার চালানোর সক্ষমতা আছে। আর যদি আমার অপশন থাকতো, অবশ্যই আমি দেশের, এখনও আমি বলবো যে আমি দেশের যেটা সেটাকেই বেটার করে সেটাতে ইউজ করতে পারি কিনা। এই কোম্পানিগুলো যে কোনো 100টা দেশে আছে, তো 100 দেশের মানুষ কি চায় না তাদের টাকা তাদের কাছে থাকুক? নিশ্চয়ই চায়, কিন্তু হয়তো অন্য বেটার অপশন নাই দেখে, ওনাদের সার্ভিসটা বেটার দেখে। সো এই নতুন কথাটা যেটা আমরা বলি যে দেশের টাকা বাইরে যাচ্ছে, তো এটা গুড যে আমাদের এই ফিলিংটা হয় যে আমাদের টাকা আমাদের এখানে থাকবে। কিন্তু আপনি তো সবগুলো মোবাইল অপারেটর, আমার তো দেশের একটা আছে, ইউজই করি না আমরা, তো সেটা কেন? ওই কথাটা আমরা তো বছরের পর দশক ধরে হাজার হাজার কোটি টাকা তো এক্সটার্নাল জায়গায় চলে যাচ্ছে, আমার দেশেরটাতে ইউজ করতে পারলে তো যেত না। তা আমি ইউজ করছি না, সরকার কি ব্যবস্থা নিচ্ছে কেন না, এই প্রশ্ন করতে পারি। আমার তো আছে এই জায়গায় সক্ষমতা, সেটি ব্যবহার করছি না আমি। হ্যাঁ, এই জায়গায় যেটা বললেন যে বাইরে যাবে কিনা, হ্যাঁ যাবে টাকা, আমরা চাই কিনা, না চাই না, তাহলে কেন করছি? আমার উপায় নেই। ঠিক আছে, আমার মার্কেটে কম্পিটিশন আনতে হবে, প্রযুক্তি, আমার এই স্পিড ইন্টারনেট লাগবে। তো আপনি হয়তো এই টাকাটা বাইরে যাচ্ছে, কিন্তু সেই সার্ভিসের মাধ্যমে যদি আমার এখন টার্গেট হওয়া উচিত কি, এই স্পিড দিয়ে আমি এমন কিছু জব ক্রিয়েট করব, এমন কিছু প্রযুক্তি ক্রিয়েট করব যেটা দিয়ে আমি তার থেকে বেশি টাকা ইনকাম করে ফেলতে পারবো। বাইরে থেকে তো আমি টাকা আনতে পারি আমার আইটি সার্ভিস এক্সপোর্ট করে, সেদিকে টার্গেট হওয়া উচিত। এদিকে যদি আমার টাকা চলে যাচ্ছে, অন্যদিকে আমি টাকাটা কিভাবে নিয়ে আসতে পারি? আমাদের ফ্রিল্যান্সিং এর বাজারটা হয়তো অনেক বাড়বে। আরেকটা হচ্ছে যে সাউথ এশিয়াতেই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ তুলনামূলক জায়গায় অনেক পিছিয়ে আছে। ইভেন ইন্টারনেটের যে এমবিপিএস, সেই জায়গাতেও আমরা আন্তর্জাতিক অঙ্গনে অনেক পিছিয়ে আছি। এখন স্টারলিংক এই জায়গাতে আসলে আমাদের ডেভেলপ কতটুকু করবে, আর এই বিষয়গুলোতে ডেভেলপমেন্ট করার জন্য রাষ্ট্র কী ধরনের উদ্যোগ নিতে পারে? জি, প্রথমে যেটা বলি, স্টারলিংক যে আশা, সেটা আসলেই যে যেহেতু দাম এই মুহূর্তে বেশি, অনেক বেশি ব্যবহারকারী ওটাতে যুক্ত হয়ে যাবে তা কিন্তু নয়। কিন্তু এখানে পজিটিভ জিনিস হচ্ছে আপনার কাছে অপশানটা থাকা। রাষ্ট্রের দিক থেকে যেটা এবারও করা হলো, যে একটা ভালো জিনিস হয়েছে যে বললো যে 90 দিনের মধ্যে চলে আসা, যেটি আমরা একটু আগে আলাপ করছিলাম যে ব্যুরোক্রেটিক যে জটিলতার কথা বলছেন, সেই জিনিসগুলো বাদ দিয়ে যে আমি একটা বিদেশি, একটা বিশ্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ফার্মকে যে 90 দিনের মধ্যে নিয়ে আসতে পারলাম, এটা একটা পজিটিভ জিনিস এই জন্য, কারণ ওনারা এই জটিলতাগুলো পরিহার করতে চান। রাষ্ট্র থেকে এই সাপোর্টগুলো যদি দিতে পারে, যে তাদেরকে অনবোর্ড করলো, অপশানটা যখন আসলো, দেখেন বিজনেস তো ওনাদের, হ্যাঁ, এখন ওনারা বিজনেস করতে পারবেন কিনা, নিশ্চয়ই ওনারা বিজনেসের পলিসি বের করবেন, কিন্তু আমার জন্য, আমার কাস্টমার যারা সিটিজেন, নাগরিক, তাদের জন্য যত অপশান তৈরি হবে তত বেটার। এটা শুধু স্টারলিংকের ক্ষেত্রে না, অন্য যে কোনো ব্যাংকিং সার্ভিস বলেন, এডুকেশন সার্ভিস বলেন, স্বাস্থ্য, যত আমার হসপিটাল একাধিক থাকলে তো সমস্যা নাই, যেটা আমার কাছে এফোর্ডেবল, যেটা বেটার, সেখানে আমি যাব, সেই জিনিসটা ব্যবস্থা এখানে করা হচ্ছে। আর ইন্টারনেট স্পিডের কথা যেটা বলেন, আমি ইন জেনারেলে, যেমন ওকলার যে টেস্ট এই ফেব্রুয়ারিতে, সেখানে যে স্পিড দেওয়া আছে অ্যাভারেজ, বাংলাদেশের অবস্থান দেওয়া আছে 98, আমি লাস্ট যতটুকু দেখেছিলাম, ফিক্সড ব্রডব্যান্ড, আর মোবাইলে আরও বেটার 87-এ। এটা 100-র বাইরে ছিল, সেটি আস্তে আস্তে ইমপ্রুভ করছে, এটিকে আমি পজিটিভলি দেখছি। কিন্তু আবার আরেকটা জিনিস সাথে সাথে দেখতে, ইন্ডিয়া কিন্তু 15 থেকে 20-এর মধ্যে কিন্তু থাকছে, তারা 5G নিয়ে এসে কিন্তু বেটার পারফরমেন্সের দিকে। এবং ভুটান তো স্টারলিংক আমাদের আগে ব্যবহার করেছে, ভুটান আমাদের এখানে আশপাশের মধ্যে, ভুটান এবং শ্রীলঙ্কা এরা আছে। আবার আপনি দেখবেন যে মালদ্বীপের ইন্টারনেট স্পিডও আমাদের থেকে বেটার। তবে এটা ঠিক, এখন যে স্পিডটা আমাদের আছে সেটা এনাফ কিছু সার্ভিসের জন্য, স্পেশাল কয়েকটা সার্ভিস ছাড়া আমাদের যে স্পিডটা আছে সেটি দিয়ে মোটামুটি সব কাজই করা যাবে। আর ইন্টারনেট ব্যবহারকারী যেটা বললেন, এবং স্মার্টফোন ব্যবহার আরেকটা জিনিস, এতে যে গতকালকেই আমি একটা রিপোর্ট দেখলাম যে আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, ওনারা হচ্ছে যে প্রতি কোয়ার্টারে আইসিটির ব্যবহার নিয়ে কিছু সার্ভে করেন, সেখানেও দেখলাম যে হাউস হোল্ড, প্রতিটা বাসা প্রতি 72% সম্ভবত স্মার্টফোনের ব্যবহারটা যেটা হচ্ছে, যেটি বেড়েছে, এটাও গুড সাইন। আমাদের সবগুলো ইন্ডিকেটর মোটামুটি পজিটিভ দিক দিয়ে যাচ্ছে। মাঝখানে দেখেছি যে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে, সেটা সিগনিফিকেন্ট নাম্বার, 1 কোটির মতো প্রায় কমে গেছে। সেটার কারণ কি, হয়তো সেটা দেখেছে, এটা রাজনৈতিক অস্থিরতা হতে পারে, ইকোনমিক হার্ডশিপ যে মানুষের, সেটার কারণ হতে পারে, তো হোয়াট এভার, এখন আবার বাড়ার দিকে আছে।
ব্যবহারকারী বাড়ছে, এখানে মানুষজন ইয়াং জেনারেশন খুব কৌতূহলী, ফ্রিল্যান্সার বাড়ছে, প্রতিনিয়ত বাইরে থেকে টাকা আনার একটা ব্যবস্থা হচ্ছে, এবং প্রয়োজনীয়তা যেটা আপনি দেখবেন যে গার্মেন্টস নিয়ে আমাদের একটা জিনিসের উপর যদি এই পরিমাণ ডিপেন্ডেন্সি থাকে তাহলে আমি যে কোনো সময় আমি ফল করতে পারি আমার একদমই তাই। সো এই জায়গায় আমার যে বিনিয়োগ বলেন বা আমার যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, বৈচিত্র্য না, সেটার জন্য একদম নাম্বার ওয়ান আমাকে যদি বলেন ব্যক্তিগতভাবে নাম্বার ওয়ান ক্যান্ডিডেট হচ্ছে আইসিটি, ডিজিটাল টেকনোলজি, যেটার কাঁচামাল, মূল কাঁচামাল হচ্ছে আপনার ইন্টারনেট। তো সেটা তো শুধু আপনি সাবমেরিন কেবল বা আমাদের প্রচলিত যে কেবল ইন্টারনেট আইটিসি এটার উপর আমি ডিপেন্ডেন্সি থাকা উচিত না, আরেকটা অপশন থাকুক। এমন সময় হয়তো আপনার আসবে, ধরেন একটা প্রাকৃতিক দুর্যোগ, সাবমেরিন কেবল লাইন কাটা গেল বা কোনো একটা স্যাবোটেজ হলো, আপনার রেগুলার ইন্টারনেট বন্ধ, আপনার তো আরেকটা অপশন থাকতে হবে। প্রতিদিন কাজ না করতে পারলে তো $1 মিলিয়ন আপনার ক্ষতি হয়ে যাবে। এই যে ব্যাকআপ একটা ব্যবস্থা থাকা, ওই সময় আপনি দাম বেশি দিয়ে নিলেন, সমস্যা তো নেই, অ্যাভেলেবিলিটি আমরা বলি, এক জিনিসের প্রাপ্যতা, সেই জিনিসটা যে আমার থাকলে এটাই বড় ব্যাপার। এবং এই যে একটা মাইন্ডসেট আমরা তৈরি করছি যে এই ধরনের একটা প্রতিষ্ঠানকে আমি 90 দিনের বেশি হচ্ছে যে তাদেরকে টাইম নেব না, 90 দিনের মধ্যে দেবো, এটা অন্য ক্ষেত্রে আমাকে এই কাজটা করতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে এটা পজিটিভ জিনিস আমরা বলছি, অন্য যে বিনিয়োগ আসছে সেটাতে ওয়ান স্টপ যে সার্ভিস বলি সেখানে নিয়ে আসা, এবং খুব কম সময়ের মধ্যে আমাদের সমস্যাকে ইজ অফ ডুইং বিজনেস যেটা, সেটা আমাদের অবস্থান অনেক নিচে, তলানিতে। একটা মানুষ বাইরে থেকে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশে উনি বিজনেস কেন করবেন, ওনাকে যদি আমি এই সুবিধাগুলো না দিই, আমি জানি আমার দেশে এই দুর্বলতা আছে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু দেখেন আপনাকে আপনার বিজনেসটা সুবিধা করার জন্য আমরা স্পেশালি এই জিনিস করে দিচ্ছি, তাহলে তো উনি আসবে। আমার দুর্বলতা থাকলে সেটা কভার করার জন্য ওনাকে তো স্পেশাল অফার আমার দিতে হবে, সেভাবে এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসতে হবে। বিডা সেই উদ্যোগও নিচ্ছে, এবং একটা পোর্টালের মাধ্যমে যাতে সবাইকে সেবা দেওয়া সম্ভব হয়, বিভিন্ন জায়গায় ঘুরতে না হয়, সেই উদ্যোগগুলো আমরা নিশ্চয়ই ভালো উদ্যোগের প্রশংসা করব। ব্যারিস্টার আবু সায়েম, আপনার কাছে ফিরতে চাই। যখন এই সম্মেলন বাংলাদেশে চলছে ঠিক সেই সময়ে আমরা দেখলাম যে ভারত আমাদের যে ট্রান্সশিপমেন্ট ছিল সেটা বাতিল করার ঘোষণা দিয়েছে। আপনি ফরেন রিলেশন কমিটির সাথে যুক্ত ছিলেন বিএনপির, এখনো আছেন। সেই জায়গাতে আমাদের একটা দ্বার যখন ভারত বন্ধ করে দিচ্ছে, একই দিন রাতে আমাদের বাণিজ্য উপদেষ্টা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই মালামাল ইউরোপ আমেরিকাতে কার্গোর মাধ্যমে যাবে। আমাদের কি একটা জায়গা বন্ধ হয়ে অনেকগুলো দুয়ার খুলছে, নাকি আমাদের একটা ছোট্ট জায়গা আসলেই বন্ধ হয়ে আমরা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছি? কি মনে করছেন আপনি? আমি মনে করছি প্রথমত ট্রান্সশিপমেন্ট বন্ধ করবার বিষয়ে ভারত যে যুক্তিটা দিয়েছে সেই যুক্তিটা অগ্রহণযোগ্য। এখন পারস্পরিক যে নির্ভরতার জায়গাটা আছে সেখানটাতে ভারত যদি ট্রান্সশিপমেন্ট বন্ধ করে, আমাদের কাছেও কিন্তু ভারতের নির্ভরশীলতা আছে, আমাদের ওপরেও কিন্তু তাদেরকে নির্ভর করতে হচ্ছে। আপনার ট্রানজিটের জন্য, ট্রান্সশিপমেন্টের জন্য, বিভিন্ন পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশও কিন্তু গুরুত্বপূর্ণ একটা হাব। তাহলে ভারত যখন এই কাজটা করেছে, তাহলে সেক্ষেত্রে একটা দরজা আমাদের বন্ধ হয়ে গেলে একেবারে ছোট্ট একটা দরজা, না দেখবার মতো একটা দরজা, কিন্তু বড় বড় অনেক দরজা কিন্তু আমাদের খুলে যাচ্ছে। আমরা গত 7-8 মাসে দেখলাম যে অসহযোগিতাটা ভারত যে জায়গাটাতে করেছে সেই জায়গাটাতেই কিন্তু আমরা উন্নতি করে ফেলেছি। সেই জায়গাটাতে আপনি দেখেন যে গত কয়েকটা মাসে বাজারের যে অবস্থা, এখন ভারত কখনো আলু বন্ধ করছে, কখনো পেঁয়াজ বন্ধ করছে, কখনো বিভিন্ন ধরনের দরকারি পণ্য সামগ্রীও কিন্তু আমাদের উপরে তারা একটা রেস্ট্রিকশন আরোপ করে দিচ্ছে। কিন্তু তাতে আমরা যে স্থবির হয়ে গেছি, অচল হয়ে গেছি তা তো না। আশেপাশে আরও অনেক দেশ আছে যে দেশগুলোর সাথে আমাদের বাণিজ্যটা বাড়ছে, পাকিস্তানের সাথে। কিন্তু আমার প্রতিবেশী বন্ধু বন্ধু খেলা বাদ দিয়ে শত্রু শত্রু খেলায় কেন নিয়োজিত হলো? সেটা তো অনেক গভীরের একটা আলোচনা। আমি শুধু এটুকু বলবো যে এই শত্রু শত্রু খেলা যেটা, এই মনোভাবটা ভারতকে পরিহার করতে হবে। ভারতকে বাংলাদেশের সাথে বন্ধু ভাবাপন্ন, ভাতৃপ্রতিম একটা সম্পর্ক জোরদার করতে হবে এবং সম্মানের দৃষ্টিতে দুটো দেশের অবস্থানকে বিবেচনা করতে হবে। বাংলাদেশকে যদি ছোট ভাই হিসেবে দেখার চেষ্টা করা হয়, যে দেশই দেখবে সে দেশটা ভুল করবে। কারণ বাংলাদেশের কিন্তু একটা ইউনিফাইড ক্যারেক্টার আছে, সেটা 18 কোটি মানুষ কিন্তু এক। বাংলাদেশ যখন ঝাঁপিয়ে পড়বে 18 কোটি মানুষই কিন্তু ঝাঁপিয়ে পড়ে। ভারত সহ পৃথিবীর অনেক দেশেরই কিন্তু এই সৌভাগ্যটা নেই, তাদের মানুষেরা কিন্তু একসাথে কোনো একটা কমন গোলে ঝাঁপিয়ে পড়বে না। তো যে কথাটা আমরা বলছিলাম যে বাজারের যে ব্যাপারটা, আপনার আন্তর্জাতিক যে বাণিজ্যের বিষয়টা, সেটা শুধু একটা দেশের সাথে না, এটা অনেক দেশ আছে। এমনকি ইউরোপ থেকে, এমনকি দক্ষিণ আমেরিকা থেকে, অনেক দেশ থেকে কিন্তু আমরা
পণ্য আমদানি করি, অনেক সুযোগ সুবিধা আমদানি করি, তারাও আমাদের কাছ থেকে নেয়। এই যে পারস্পরিক নির্ভরশীলতাটা, এটা কিন্তু গোটা বিশ্বব্যাপী। সেখানে অনেক বন্ধুই কিন্তু আমাদের তৈরি আছে এবং তৈরি হবে। সুতরাং ভারত একটা কিছু করলো তাতে আমাদের ক্ষতি হয়ে যাবে, আমি মনে করি যে, এবং দর্শকদেরকে আশ্বস্ত করতে পারি, এটা কখনোই হবে না। আমরা কিন্তু ভালো থেকে ভালোতর হচ্ছি, এবং যখন গণতন্ত্রায়নে আমরা যাব তখন আমরা আরও ভালোতে পৌঁছাবো, এটা আমি 100% বিশ্বাস করি। শুধু ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেয়া, এটা তেমন কোনো এফেক্ট বাংলাদেশে ফেলবে না। আরেকটা হচ্ছে এই যে ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে প্রায় 8 মাস হয়ে গেল, বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতিশীলতার জায়গা, এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন কেন্দ্রিক তাদের যে কথা, যে আমরা হয় যদি ছোট ধরনের সংস্কার করি ডিসেম্বরে নির্বাচন হয়ে যাবে, আর যদি সংস্কারটা একটু দীর্ঘায়িত হয় এটা জুন জুলাইতে যাবে। বিএনপি কি নির্বাচন নিয়ে বেশি অস্থির হয়ে যাচ্ছে বলে মনে করছেন? আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি নির্বাচন নিয়ে অস্থির হয়ে যাচ্ছে? কারণ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে তারা যে কোনো জনসমাবেশ হলেই তারা বারবার নির্বাচনের রোডম্যাপ এই জায়গাটা নিয়ে কথা বলছে। সেই জায়গা থেকে প্রশ্ন, নির্বাচন হতে পারে, কিন্তু বিষয়টা তো গণতন্ত্রের পথে ফিরে যাওয়া। একদমই। আপনি যত দ্রুত গণতন্ত্রে ফিরে যাবেন তত আপনার দেশের জন্য মঙ্গল, আপনার জাতি এবং জনমানুষের জন্য মঙ্গল। কারণ আপনি যেখানেই ডিলে এলিমেন্ট তৈরি হবে গণতন্ত্রের পথে ফিরে যাবার ক্ষেত্রে, সেখানে আপনি দেখবেন যে একটা অস্থির পরিবেশ তৈরি হবে, দেশের অর্থনীতি কলাপস করবে, একটা সময় এসে জনমানুষের মধ্যে আপনার একটা অসন্তোষ তৈরি হবে, এবং স্বাভাবিক যে শৃঙ্খলাটা আমরা ফিরিয়ে আনবার জন্যে রেজিমের বিরুদ্ধে লড়াই করেছি, মানবাধিকার প্রতিষ্ঠা করবার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য, সেটা কিন্তু হবে না। সুতরাং আমি এই যে নির্বাচন, এটার যে টার্মিনোলজি, এটার উপর ফোকাস না দিয়ে ডেমোক্রেসি টার্মটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, ডেমোক্রেসির পথে হেঁটে যাওয়াটাই কিন্তু সবচেয়ে উত্তম। ডেমোক্রেসিতে পৌঁছাতে আপনি যত বেশি দেরি করবেন তত এক্সটার্নাল ব্যাড ফ্যাক্টরস কিন্তু যুক্ত হবে। যুক্ত হতে হতে একসময় আপনি দেখবেন যে উগ্রবাদ আসবে, একসময় আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের সুবিধাভোগী সুযোগ সন্ধানীরা এখানে এসে আমাদের যে ইচ্ছে আকাঙ্ক্ষা এগুলোকে নষ্ট করে দিতে চাইবে, যেটি আওয়ামী লীগ কিন্তু এখন করার চেষ্টা করছে, যে আমাদের দেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, দেশের ভেতরে শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, একটা অস্থিরতা কাজ করে। এটার জন্য কিন্তু মাঝে মাঝেই তারা হাঁক ডাক দিচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে তারা আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য উপাত্ত ছাড়ছে। যেমন আপনি দেখবেন যে ভারতের বেশ কিছু মিডিয়া এরা ক্রমাগত আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যেগুলো ফ্যাক্ট চেকিংয়ে দেখা যায় এগুলো মিথ্যা। এমনকি বিবিসির ফ্যাক্ট চেকিংও দেখা গেছে মন্দির ভাঙ্গার যে গল্প শোনায় সেটা আসলে হয়তো কোনো পুরাণে থাকতে পারে, বাংলাদেশে কিন্তু এই বিষয়টা হয়নি। এবং সবচেয়ে বড় বিষয় দুঃখজনক যে ভারতে সরকারিভাবে বাংলাদেশে আপনার সংখ্যালঘু নির্যাতনের যে কল্পকাহিনী তৈরি করে উপস্থাপন করা হয় সেটাও কিন্তু মিথ্যে। তাহলে আপনি দেখেন এক্সটার্নাল ফ্যাক্টরগুলো কিভাবে আমাদেরকে নেতিবাচক পর্যায়ে নিয়ে যাওয়ার। তারপরে দেখেন আমরা একটা জাতীয় ঐকমত্যে ছিলাম যে একটা রেজিমকে সরাতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যত দিন যাবে তত ঐকমত্যটা কিন্তু নষ্ট হবে, আপনার আমার মধ্যে বিভিন্ন ধরনের মতামত তৈরি হবে, আপনার আমাদের মধ্যে বৈরিতার একটা সুযোগ তৈরি হতে পারে, এবং যেটা বললাম যে সুযোগ সন্ধানীরা কিন্তু এভাবেই করবে। সুতরাং বেস্ট হচ্ছে গণতন্ত্রে ফিরে যাওয়া। এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার সবচেয়ে সঠিক পদ্ধতি তো নির্বাচন। তাহলে একটি দল হিসেবে যদি নির্বাচনটা চায়, আপনি নির্বাচন এই ইভেন্টটাকে হাইলাইট করবার দরকার নেই। আপনি হাইলাইট করেন যে আমরা গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এবং সেটাকে জনগণের আকাঙ্ক্ষা হিসেবে বিবেচনা করে সেই জায়গাটাকে আমরা বাস্তবায়িত করতে চাচ্ছি, এবং সেক্ষেত্রে আমরা কোনো যুদ্ধ লাগিয়ে দেইনি, আমরা আলোচনায় আছি, আমরা আহ্বান জানাচ্ছি, এবং আমরা বলছি যে একটা কাঠামোর মধ্যে চলে আসুক। এমনও বলছি না যে আগামীকাল এ সরকারটা পদত্যাগ করুক এবং তারপরই নির্বাচন হোক, এটাও তো বলছি না। বলছি যে একটা আলোচনা হোক, একটা পরিবেশ তৈরি হোক, একটা নির্বাচনী যে পথ পরিক্রমা, সেই পরিক্রমাটা যেন জনগণের জানা থাকে। দেখেন আমাদের দেশে যদি আপনি দেখেন, যখনই গণতন্ত্রে ফিরে যাওয়া, গণতন্ত্রকে কার্যকর করার ক্ষেত্রে সময় ক্ষেপণ করা, তখনই কিন্তু আমরা সমস্যায় পড়েছি। ৭২ থেকে ৭৫ আমরা গণতন্ত্রটাকে যখন কার্যকর করতে পারিনি, সংবিধান তো গণতন্ত্রের কথা বলছে, সংবিধান আইনের শাসনের কথা বলছে, কিন্তু ৭২ থেকে ৭৫ আমরা যে ম্যাসাকারটা দেখলাম, তারপরে আমরা পেলাম কি বাকশাল। তারপর যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্রটা ফিরিয়ে দিলেন, দেশের মানুষের মুক্তিটা এনে দিলেন, অল্প কয়েকটা বছর পরে যখন তাকে মেরে ফেলা হলো, আবার ৯ বছরের একটা স্বৈরতন্ত্রে আমরা পড়ে গেলাম। এভাবে বারবার, এমনকি আপনি যদি ২০০৭ সালের জানুয়ারিতে যখন ১/১১ ঘটলো, সেখানটাও তো তারা মিষ্টি মিষ্টি কথা বলে এসছে না,
উদ্দেশ্য ছিল খারাপ, কিন্তু যখনই ডিলেটা হচ্ছিল মানুষ গণতন্ত্রের থেকে দূরে সরে যাচ্ছে। এবং আমি এই কথাটা বলে এই পর্যায়ে শেষ করি, গণতন্ত্রায়ন এটা একটা ব্যাপক ব্যাপার, এটা শুধুমাত্র একটা নির্বাচন না। আপনি নির্বাচন হবার পর দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবার জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার, বিশ্বাস করেন যত দেরি হতে থাকবে, যত আপনি দীর্ঘসূত্রিতা করবেন, নির্বাচন দিয়ে দিলেও আপনি গণতন্ত্রটা প্রতিষ্ঠিত করতে পারবেন না। এবং বাংলাদেশে কিন্তু স্বাধীনতার পর এই পর্যন্ত যতগুলো নির্বাচিত সরকার এসেছে, ঠিক একইভাবে কিন্তু অনির্বাচিত সরকারও বাংলাদেশে অনেক দিন ছিল, টার্ম ধরে। সাকিব, আপনি যেটা বলেছেন এই সূত্র ধরে আমাকে বলতে বাধ্য হচ্ছি, দেখুন এই যে বারবার এসছে অগণতান্ত্রিক সরকার, এটা কিন্তু আমাদের গণতন্ত্রায়নটাকে ধ্রুব করতে গিয়ে বাধা দিয়েছে। ধ্রুব হয়নি কেন? আমার গণতন্ত্রের প্রথম দিকে তো কিছু ত্রুটি থাকবে। এখন আপনি সেই 1215 সালের ম্যাগনা কার্টা থেকে শুরু করেন না। সবাই তো এমন একটা পথে হেঁটেছে যেখানে ধীরে 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 এটাকে বাস্তবায়িত করেছে। ম্যাগনা কার্টা দিয়ে যখন আপনি রাজতন্ত্রটাকে সংকুচিত করা হলো, রাজার অধিকারকে সংকুচিত করা হলো, তারও বহু বহু বছর পরে, অর্থাৎ শতকের পর শতক গিয়ে আপনি 1776 সালে পেলেন আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ঘোষণাটা। এগুলোতে কিন্তু মানব জাতির মুক্তির কথা বলা আছে, কিন্তু দেখেন কত সময় লাগে, কিন্তু প্র্যাকটিসটা তো করতে হয়। তো আপনি যদি প্র্যাকটিসেই না থাকেন, আপনি যদি স্থবির হয়ে যান, ওটাকে বন্ধ করে দেন, আপনি যে গণতন্ত্র আশা করছেন, দেশের মানুষ যে ধ্রুপদী রাজনীতি আশা করছে, সেটা আপনি কখনোই পাবেন না। কারণ ত্রুটি বিচ্যুতির মধ্য দিয়ে যেতে যেতে একটা পর্যায়েই তো গণতন্ত্রটা এমনভাবে প্রতিষ্ঠিত হবে, আপনার আমার আশা আকাঙ্ক্ষার জায়গাটা তখন আর কোনো ধরনের সন্দেহের ভেতরে, প্রশ্নের ভেতরে পড়ে যাবে না। কেউ এসে হঠাৎ করে আমাদের উপর চেপে বসতে পারবে না। কেন হঠাৎ আমাদের উপরে রেজিম চাপে? কেন 1-11 হয়? কেন শেখ হাসিনা এসে এদেশে ফ্যাসিবাদ কায়েম করে? স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের মধ্যে পার্থক্য আছে। এরশাদ ছিল স্বৈরশাসক, কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট, তার দোসররা ফ্যাসিস্ট। কেন? বিকজ গণতন্ত্রায়নটা সঠিকভাবে হয়নি। এজন্যই আমরা বলছি আমাদের ভেতরে ভয়টা হচ্ছে যদি দীর্ঘসূত্রিতা লাভ করে, এখানে একটা ম্যাসাকার তৈরি হতে পারে, এখানে একটা অস্থির পরিবেশ তৈরি হতে পারে, সুযোগ সন্ধানীরা এই সরকারকে ব্যবহার করতে পারে। সুতরাং বেস্ট হচ্ছে গণতন্ত্রে ফিরে। কিন্তু ফ্যাসিজম চলে যাওয়ার পরেও ধরেন 8 মাস হয়ে গেল, আপনি যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, আপনি ওনার সাথে কাজ করেন, এটা আমার একটা প্রশ্ন, এটা হয়তো দর্শকদেরও অনেক জানতে চাওয়া, যে এতদিন চলে যাওয়ার পরও তারেক রহমান সাহেব এখনো দেশে ফিরলেন না কবে, বা আপনারা কি বলতে পারেন কিনা যে উনি কবে ফিরবেন? উনি ফিরে আসলে হয়তো আমরা আরেকটা নতুন বিএনপিকে দেখব। একটা অস্থির পরিবেশে, দমন নিপীড়নমূলক পরিবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল। আমরা সবাই সেই ঘটনাটা জানি, ঘটনাতে আমি যাব না, কিন্তু ভেতরের যে বিষয়টা সেটা হচ্ছে আজকে এতগুলো বছর, 17 থেকে 18টা বছর আমরা যেই পরিক্রমাটা ফেস করছি, সেখানটাতে গণতন্ত্র ছিল না, আইনের শাসন ছিল না, মানবাধিকার ছিল না। মানবাধিকার তো একেবারে কিছুই ছিল না, সেটা নিয়ে হয়তো আমরা আলোচনায় আসব। এই পুরো পরিস্থিতিটার পরে যখন 5ই আগস্ট হলো, চেয়ারম্যান সাহেবের ফিরে আসাটা অবধারিত, এতে তো কোনো সন্দেহ নেই, তিনি ফিরে আসবেন। সেটার জন্য আমি মনে করি উপযুক্ত একটা পরিবেশের দরকার আছে। আপনি 8 মাস অনেক লম্বা সময় তো না, 18 বছর যে দুঃশাসনের মধ্যে আমরা ছিলাম, সেই দুঃশাসনে প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি 12 বছর এদেশে আসতে পারিনি, বিকজ লিস্টেড ছিলাম। তাহলে আমার জীবনটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার পরিবারের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার বহু সহকর্মীকে আমি হারিয়েছি। গতকাল একটা পরিবারে আমি শিশুদেরকে দেখতে গিয়েছিলাম, তাদের বাবার নাম জাকির হোসেন মিলন, ছাত্রদল করত। তাকে আপনার হেফাজতে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, নির্যাতন করে মেরে ফেলা হয়েছে অনেককে, এবং এই নির্যাতন করে মেরে ফেলার আগে তার সমস্ত নখ উঠিয়ে ফেলা হয়েছে। আপনি কি এই নির্যাতনের ভয়াবহতাটা আপনি বুঝতে পারছেন? যে কতটা মানসিকভাবে অসুস্থ হলে একটা রেজিম, একটা ফেসিস্ট সরকার এই কাজগুলো, তাকে মারবে, তাহলে গুলি করে ফেললেও তো মারতে পারে, কিন্তু তাকে ওই নির্যাতনটা দিয়ে আপনার আমার মধ্যে প্যানিক সৃষ্টি। আমি বলছিলাম যে পরিবেশের কথা, উপযুক্ত একটা পরিবেশ তৈরি হলে উনি ফিরে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে উপযুক্ত পরিবেশটা কি? আমার কাছে এক ধরনের, সামগ্রিকভাবে আমার দলের কাছে এক ধরনের, আবার জনগণের কাছে এক ধরনের। অর্থাৎ ক্রিকেট খেলাতে আপনি কখন ছক্কা মারবেন সেটা নির্ভর করবে হচ্ছে সেখানে কোন বলে মারবেন, আর পুরো বিষয় কোন বলে ছক্কা মারবেন, এটা কিন্তু পুরো পরিস্থিতির উপর নির্ভর করে। দর্শক কিন্তু চাচ্ছে ছক্কাটা মেরে দিক, ছক্কা মেরে আউট হয়ে যাবে, তাহলে কি হলো? আপনি ধরে রাখতে পারলেন না, কিন্তু ম্যানেজমেন্ট বলছে যে না, এখন টিকে থাকো। এটা আমি বললাম এই জন্য যে উপযুক্ত পরিবেশের সংজ্ঞাটা এক একজনের কাছে। এটা জনাব তারেক রহমান, তার পরিবার এবং বিএনপির নীতি নির্ধারণী
যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে ছেড়ে দিতে হবে। বাট তিনি যে আসছেন এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। এখন এটা ব্যক্তিগতভাবে আমার, যখন মামলাগুলোর বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যে মামলাগুলোর নতুন করে বিবেচিত হচ্ছে আদালতের মাধ্যমে, কারণ সেই মুহূর্তে অনেকেই তো বলছে যে তারেক রহমান কেন এসে ফেস করে না। তারেক রহমান বাংলাদেশে যেদিন আসবেন, ঢাকা এয়ারপোর্ট, ঢাকা শহরের কী অবস্থা হবে? কোটি কোটি মানুষ এই ঢাকা শহরে জড়ো হয়ে যাবে, এয়ারপোর্টে জড়ো হয়ে যাবে। কোটি কোটি মানুষের যে আপনার অন্তরের একটা আকুতি, সে আকুতিটা কাজ করবে তো না? এই আকুতিটা আবেগের জায়গা। তখন বিচারকালীন প্রক্রিয়াধীন যে সময়টাতে, সেই সময়টাতে তিনি যদি আসতেন বা আসেন, তখন তিনি মামলাগুলোতে মিথ্যা মামলা খালাস পাচ্ছেন, খালাস পাবেন অবধারিত। মিথ্যা মামলাতে এত আয়োজনেরও কিছু নেই, কিন্তু তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, অতএব আইনটাকে স্বাভাবিক গতিতে যেতেছেন। আমি যে জায়গাটা বোঝাতে চাচ্ছি, এখন এসে উনি তো খালাস পাবেন, তাহলে তো অনেকেই বলে বসবো তারেক রহমান এসে এখানে প্রভাবিত করে ফেলছে, কারণ 1 কোটি মানুষ রাস্তায় আছে, বিচার বিভাগ প্রভাবিত হচ্ছে। তখন আপনিও তো ধরে বসবেন, আমাকেই প্রশ্ন করবেন, তারেক রহমান কি কোনোভাবে আদালতকে প্রভাবিত করছে? কোটি কোটি মানুষ রাস্তায় আছে, এই মুহূর্তে তো তাকে জামিন না দিয়ে উপায় নেই, এই মুহূর্তে তার মামলাটা পুরোপুরি বাতিল না করে কোনো উপায় নেই। দেখেন, প্রত্যেকটা জায়গাতে একটা মুদ্রার এপিঠ আছে, ওপিঠ আছে। সুতরাং উপযুক্ত একটা সময় প্রয়োজন, সেই সময়টাতে তিনি আসবেন। এবং আমি মনে করি যে আমার সহকর্মী ডক্টর মাহাদি আমিন বলেছেন যে এটা তার প্রিভিলেজ। ঠিক আছে, আমি ঠিক প্রিভিলেজ হিসেবে হয়তো বললাম না, আমি গোটা দেশের মানুষের প্রিভিলেজ হিসেবে ধরলাম, কিন্তু একটা উপযুক্ত পরিবেশটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের জন্য জরুরি। ইনশাআল্লাহ তিনি খুব সহজেই ফিরে আসবেন। তার মানে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আপনাদের কোনো সুন্দর রাজনৈতিক পরিকল্পনা আছে, এবং যে পরিকল্পনার মধ্যেই উনি যখন আসবেন তখন সেটা আমরা প্রতিফলিত হবে বা দেখতে পাবো। এটা হচ্ছে একটা পার্ট বললাম, যে এটা তো সামগ্রিক একটা চিন্তা ভাবনা এবং সিদ্ধান্তের বিষয়। হ্যাঁ, এটা অনেক বড় বিষয়, কিন্তু তার মধ্যে একটা অংশ হচ্ছে যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি যেটি বললাম, যে আজকে যদি উনি তো চাইলে এটাও করতে পারতেন যে একদম এয়ারপোর্টে এসে সোজা আদালতে গিয়ে উপস্থিত হতে পারতেন নাটক দেখানোর জন্য। দলীয়ভাবে আপনার আসলে কোনো বিতর্ক তৈরি হোক এই বিষয়গুলো একদমই চান না। তারেক রহমান নাটকে বিশ্বাস করেন না একদমই। ওনার সোজা কথা, এদেশে আইনের শাসন কায়েম করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ দেশটা ফিরিয়ে নেয়ার সেই জায়গাটা প্রত্যেকের যে স্টিকটা আছে সেই স্টিকটার প্রতি তিনি শ্রদ্ধাশীল। এই জন্যই একটা উপযুক্ত পরিবেশের জন্য আমরা অপেক্ষা করি। ব্যারিস্টার আবু সায়েম, ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর বি.এম. মইনুল হোসেনের কাছে ফিরতে চাই। বাংলাদেশে ইন্টারনেটের যে বাজার এবং আন্তর্জাতিক যে বাজার, এই অর্থনীতিটা নিয়ে আপনাদের একাডেমিক কোনো গবেষণা আছে কিনা, এবং এই বাজারটা আসলে কত বড়? একাডেমিক গবেষণা বলতে বাজার তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ধরে আমরা যদি টোটাল একটা ইন্টারনাল বাজার আছে আমাদের, ইন্টারনেট বলতে ডিজিটাল অর্থনীতি বলছি, আবার বাইরে আমরা কিছু এক্সপোর্ট করি। এখানে ফর্মালি হচ্ছে বাইরে 500 বিলিয়ন অর্থাৎ 500 মিলিয়নের মতো হচ্ছে যে এক্সপোর্ট করি সোফার, 500-600 মিলিয়নের মতো। আর ইন্টারনাল বাজারেও আমাদের গভর্নমেন্টের বিভিন্ন সার্ভিস অথবা বড় বড় যে সফটওয়্যারগুলো তৈরি করা হয়, সেই সব কিছু মিলিয়ে $1.5 বিলিয়ন একটা মার্কেট ধরা হয়। যদিও এটা অনেকে ইনফর্মালি এটাকে আরও বড় করে বলেন, কিন্তু আমাদের কাছে ফর্মাল ডেটা আছে $1.5 বিলিয়ন মতো হচ্ছে যে এই জায়গায় এটা। আর সেটি ছাড়া আবার কর্মসংস্থানের একটা ব্যাপার আছে। আমাদের যে ফ্রিল্যান্সার তো লিস্টেডই প্রায় অ্যাপ্রক্সিমেটলি 10 লাখ বলা হয়, কিন্তু তার থেকে আরও বেশি, আমরা 20 লাখের মতো ফ্রিল্যান্সার আছে। ই কমার্স যেটি শুরু হয়েছে এখন, বা অনলাইনে যে আমরা পণ্য কেনাকাটা, সেখানে ডেলিভারি সার্ভিস, লজিস্টিক্স সেটি আছে, সেখানেও বেশ কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান এটির সাথে জড়িত। সুতরাং একদম ফর্মালি লিস্টেড না থাকলেও বাজারটা অনেক বড়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিনিয়ত এটা বাড়ছে। সেটা সফটওয়্যার বাজার বলেন বা আইটি সেবার বাজার বলেন, সেটিও বাড়ছে। এবং বিভিন্ন ইন্ডিকেটরে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেট ব্যবহার বাড়ছে, স্মার্টফোন সেটির ব্যবহার বাড়ছে, আবার ডিজিটাল বিভিন্ন ধরনের ফেসবুক নির্ভর বা সোশ্যাল মিডিয়া নির্ভর অনেক মার্কেটিং, ই কমার্সের বাজার যেটা অনেক বড় বাজার, সেটা অনেক বড় মোটামুটি বলতে পারেন। কিন্তু এটা এনাফ না। আমাদের যে সক্ষমতা আছে, যে পরিমাণে আমাদের আমরা যেটাকে বলি হচ্ছে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যে আমাদের ইয়াং জেনারেশন আছে একটা হিউজ অ্যামাউন্টের, এবং প্রতি বছর বলি যে আমরা 22 লক্ষ সম্ভবত বেকার আমাদের মার্কেটে প্রবেশ করে। এদের সবাইকে যদি আসলে এই ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল ইকোনমিকে অনবোর্ড করা যেত, এটার সাথে কোনোভাবে সংযুক্ত করা যেত। আবার এআইয়ের কথা বলা হয়, এখন এটা বললে সবাই বলে যে সবাই কি ওই স্কিল, ওই লেভেলের টেকনিক্যাল নলেজ পাওয়া সম্ভব কিনা, দরকার নাই।
সবার হচ্ছে একদম হাই লেভেলের হাই থ্রেটের বিশ্ববিদ্যালয়ে পাশ করে জবে যেতে হবে এমন কোনো কথা নেই। এখানে অনেকগুলো ছোট ছোট টেকনোলজি আছে যেগুলোর মার্কেটও ছোট না, যেখানে আমরা বলি না যে ফ্রিল্যান্সিং করে হচ্ছে যে ঘরে বসে ইনকাম, এখানে কি ছোট ছোট গ্রাফিক্সের কিছু কাজ আছে, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টশিপ যেটাকে বলি আমরা, বিপিও মার্কেট বলি, বিজনেস প্রসেস আউটসোর্সিং যে জিনিসগুলো, সেখানে কিন্তু আমার লক্ষ লক্ষ মানুষকে সেখানে এমপ্লয় করার সুযোগ আছে যদি আমি সামান্য একটু আসলে ট্রেনিং দিয়ে দিতে পারি। ইংলিশও লাগে না, বলা হয় মার্কেট বলে যে ভালো বাংলা পারে এরকম লোকই আমরা পাচ্ছি না। সুতরাং স্কিল্ড পিপল যদি আমি মানুষজনকে বলতে শুনি বা আমাদের ইয়াং জেনারেশান যে জবের ব্যাপারে জব নেই, কিন্তু এখন আমরা এমন একটা বিশ্বে বসবাস করছি যেখানে আপনি যদি স্কিল্ড হন আমার মনে হয় যথেষ্ট জব আছে। আপনি তো টেকনিক্যালও দরকার নাই, আমি ইনফর্মালি বলি যে ঢাকা শহরে টেইলর সব কয়টা আছে ভালো, আপনি ভালো টেইলরিং দোকান খুঁজে বেশি পাবেন, আপনি যদি সেটাও করতে পারেন ভালো আপনার কিন্তু যথেষ্ট স্কোপ আছে। আপনি খাবারের দোকান ভালো করতে পারলে যথেষ্ট স্কোপ। আমি তো সব সেক্টরে দেখি যে স্কিল্ড লোকজনের আসলে ঘাটতি আছে। সো আপনি যেই ফর্মাল ইনফর্মাল যেই সেক্টরে যান না কেন, আপনি যদি স্কিল থাকে, আপনার দক্ষতা থাকে, মার্কেট এখানে আছে। ডিজিটাল টেকনোলজি এসে সেটাকে আরও হচ্ছে ত্বরান্বিত করেছে বা স্কোপগুলো আরও বাড়িয়ে দিচ্ছে এবং সেদিকে যাচ্ছে সবাই আসলে। ইন্টারনেটের নীতিমালা যেটা আছে সেখানে কি কোনো পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে কিনা? জি, আসলে ইন্টারনেট বলে তো না, রিলেভেন্ট অনেকগুলো নীতিমালা আছে। সাইবার সিকিউরিটি অধ্যাদেশ যেটা, সেটা এক ধরনের নীতিমালা। আবার এখন এনজিএসও যেটা আমাদের যে স্যাটেলাইট নির্ভর যে ইন্টারনেট, সেটার জন্য নীতিমালা আছে। ডেটা প্রোটেকশন একটা আছে, অনেকগুলো নীতিমালা কিন্তু সংশ্লিষ্ট এগুলোর সাথে। সেই নীতিমালাগুলো প্রয়োজন আছে। এগুলো বলে যে এখন যে লাইভ ডকুমেন্ট হওয়া উচিত। আমি 5 বছর আগে একটা নীতি করে বসে থাকলাম আর প্রতিনিয়ত 5 বছরের মধ্যে আইফোনের ভার্সন আছে 5টা, অথচ আমি এক নীতিমালা দিয়ে এক যুগ চালাবো, এটা তো আসলে হবে না। আপনি দেখবেন যে আমি 2001-এর 2010-এর নীতিমালা, পলিসি, গাইডলাইন ওটি দিয়ে এখনও চলছে, এটা হলে হবে না। এই নীতিমালাগুলো করা কঠিন আছে, বাই দ্য ওয়ে। নীতিমালা করা এত সোজা না, কারণ সেখানে কনফ্লিক্টিং অনেক ধরনের ব্যাপার চলে আসে। না, ধরুন যে অনেক স্কিলড লোক আছে কিন্তু তার সার্টিফিকেট নাই, সে গাড়ি বানিয়ে ফেলছে কিন্তু তার একাডেমিক সার্টিফিকেট নাই, এই লোকগুলোকেও তো স্বীকৃতি দিতে হবে, সেটার জন্য তো একটা নীতিমালা হওয়া উচিত। অ্যাবসলিউটলি, সেটার এক ধরনের হয়তো সার্টিফিকেট, এক ধরনের স্বীকৃতি, আবার তাকে অনবোর্ড করা কিছুতে হচ্ছে যে তাকে হচ্ছে ইনভেস্ট করা, যেমন স্টার্ট আপের যে কনসেপ্টটা এসেছে। স্টার্ট আপে অনেক ক্ষেত্রে আপনি সার্টিফিকেট নির্ভর জিনিস দিয়ে আসলে হয় না, সেখানে হচ্ছে যে দেখে যে কাজটা কী। আমার হচ্ছে বরং উল্টো কথা বলে যে সার্টিফিকেট নির্ভর পড়াশোনা, সার্টিফিকেট নির্ভর জব, এটার থেকে বরং আমি দক্ষতা নির্ভর। সার্টিফিকেট দিয়ে গুগল, মাইক্রোসফটে বহু লোকজন আছে যাদের কোনো ইউনিভার্সিটি ডিগ্রি নেই, তাদের যে কাজটা যেটা স্কিল সেটি দিয়ে কিন্তু আপনি যে কথাটা বললেন যে অনেকে এটি বানাচ্ছে, তাদেরকে যদি আসলে কোনোভাবে একটি স্ট্রিমলাইন করা যায়, তাদেরকে ধরিয়ে দেওয়া যায় যে এই স্কোপটা আছে, আপনি দেখেন এই আপনার উদ্যোগটাকে আরেকটু বেটার ভার্সনে নিয়ে যেতে পারেন কিনা, মার্কেটটা খুঁজে বের করতে পারেন কিনা নিত্য নতুন, যেটাকে এন্টারপ্রেনিয়রশিপ আমরা বলে থাকি। তো সেই জিনিসগুলো আপনি যেটা বলছেন সেটা দরকার আছে, সেই অ্যাঙ্গেলেও চিন্তা করার দরকার আছে। অনেক ধন্যবাদ বিএম মইনুল হোসেন। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে, ব্যারিস্টার আবু সায়েম আপনাকে দিয়ে শেষ করব। আশিক চৌধুরীর প্রেজেন্টেশন কেমন ছিল, কেমন লেগেছে আপনার? আশিক চৌধুরী তো এমনিতে হ্যান্ডসাম মানুষ, ব্যক্তিগতভাবে আমার দেখা হয়েছিল লাস্ট ট্রিপে যখন আসি 31শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি বা 6ই ফেব্রুয়ারি পর্যন্ত। আপনি জানেন যে একটা বিজনেস ডেলিগেট নিয়ে আমি বাংলাদেশে এসেছিলাম, আমেরিকান একটা বিজনেস ডেলিগেট নিয়ে, যেখানে প্রধান উপদেষ্টার সাথে আমাদের অফিসিয়াল বৈঠক ছিল। তখন আশিক চৌধুরী বা আপনার লুৎফি সিদ্দিকী, তাদের সাথে আমাদের ফর্মাল মিটিং হয়েছে। তো আশিক চৌধুরীকে ব্যক্তিগতভাবে আমি এমনিতেই পছন্দ করি। তার যে ডায়নামিজম, প্রেজেন্টেশন তিনি যেটা দিয়েছেন নিঃসন্দেহে সুন্দর, এবং এ ধরনের একটা সামিটে এ ধরনের প্রেজেন্টেশনটা প্রত্যাশিত। এটাকে আমি খুব বড় করে আবার দেখব না, এটা প্রত্যাশিত। বিডার চেয়ারম্যান, অল্প বয়সী একজন ইয়াং ম্যান, যার কাছে প্রত্যাশিত বলেই ডক্টর ইউনূস তাকে ডেকে এনেছেন। তো আমার প্রত্যাশাটা হচ্ছে যে এ ধরনের আশিক চৌধুরী, আমাদের লক্ষ লক্ষ আশিক চৌধুরী আছে আমাদের দেশে, আমাদের দলের ভেতরে, আমাদের সমাজে। তাদেরকে আমাদের বের করে আনতে হবে, তাদেরকে ওই সুযোগটা করে দিতে হবে যাতে করে তারা এ ধরনের প্রেজেন্টেশন দিতে পারে, দেশকে এভাবে সার্ভ করতে পারে। ওই যে আপনি একটা কথা বলেছেন, এটা আমার ভালো লেগেছে, প্রশ্নটা খুব চমৎকার ছিল, যে যাদের ইউনিভার্সিটি সার্টিফিকেট নেই, অর্থাৎ ফর্মাল সার্টিফিকেট নেই, তাদেরও তো কাজের স্কোপটা তৈরি করে দিতে হবে। প্রফেসর খুব সুন্দর উত্তর দিয়েছেন, তবে আমার মনে হয় এখানে আরেকটু আমি হয়তো বলবো, সেটা হচ্ছে যে স্ট্রিমলাইন যেটা তৈরি হবে, শুধু উদ্যোক্তারা নিজেদের উদ্যোগটা তৈরি করবেন, প্রপোজালটা আনবেন, তারপর সরকার স্বীকৃতি দেবেন, এটা না। সরকারি পর্যায়ে কিংবা বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা এ ধরনের মানুষেরা আছেন দক্ষ, তাদেরকে কাজে লাগানোর জন্য সুযোগটা তৈরি করা। তারা যেন দেখতে পায় যে হ্যাঁ, আমার একটা ডাক আছে, সেই ডাকটাতে 10 জন গেলে অন্তত 2 জন সুযোগ পাবে। আমি একটা উদাহরণ দিই। আমি তো ইউকেতে আইন
পেশায় নিয়োজিত আছি, সেখানে আমার একজন ক্লায়েন্ট, বাংলাদেশি ক্লায়েন্ট, তার কোনো একাডেমিক লেখাপড়া নেই, শুধু এইচএসসি পাশ করে সে ওখানে চলে গেল। তারপর যখন একটা সমস্যা পড়লো তখন আমার কাছে এলো এবং আদালতে গিয়ে আমি সেটা সমস্যার সমাধান করলাম। এই ছেলেটা সফটওয়্যারে কতটা দক্ষ এটা আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি তখন তার সমস্যাটা সমাধান করবার পরে ধীরে ধীরে সে কোনো লেখাপড়া ওখানেও করেনি, তার মধ্যে একাডেমিক লেখাপড়ার কোনো আগ্রহী নেই, কিন্তু একটা দক্ষতা সে অর্জন করেছে সফটওয়্যারের উপরে। করতে করতে এমন একটা পর্যায়ে গেল ইউকের পুরো এক্সাম সিস্টেমের সফটওয়্যারটা সে করে এখন, পুরো এক্সাম সিস্টেম। এবং আমরা চেষ্টা করছি, আমি নিজেও চেষ্টা করছি এই ধরনের যারা আছে অন্তত আমার পরিচিত তাদেরকে বাংলাদেশে এনে বাংলাদেশেও আমরা বিভিন্নভাবে কাজে লাগানো। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যদি অনেক আশিক চৌধুরী তৈরি করতে পারি, যে সুযোগটা আমাদের আছে, আমাদের কাছে কিন্তু সুযোগের অভাব নেই, আমাদের কাছে ব্যক্তির অভাব নেই, মেধার অভাব নেই। আপনি আমি মেধাকে টানছি কিনা সেটা হচ্ছে বিষয়। রেজিমের সময় প্রধান ফোকাস ছিল লুটপাট এবং ক্ষমতা প্রয়োগ করা। আমার যে ক্ষমতা, মাসল পাওয়ার, সেটাকে সমাজে প্রয়োগ করে আমি একটা সুবিধা ভোগ করা, আমি আলাদা হয়ে যাওয়া সমাজ থেকে। আমি ট্রেনে উঠলে আমার এক ধরনের ট্রিটমেন্ট হবে, আমি প্লেনে উঠলে এক ধরনের ট্রিটমেন্ট হবে, যেহেতু আমি মাসল পাওয়ারের অধিকারী। আমি রাস্তায় চললে, এগুলোতে একটা দেশ চলতে পারে না, একটা দেশ মাসল পাওয়ারে চলতে পারে না। দেশ চলবে মেধাভিত্তিক, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন। এটা কিন্তু মেরিটোক্রেসিতে যাব আমরা ওই মাসলে যাব না, পাকসালোক্রেসিতে যাব না। এখন এই যে ছেলেগুলো যারা আপনার সার্টিফিকেট নেই, তাদেরকে সার্টিফিকেট না থাকলেও কাজের জন্য সুযোগ থাকে, সেই সুযোগটা তৈরি করে দিতে হবে। তাহলে আপনি দেখবেন যে অসংখ্য আশিক চৌধুরী পাবেন। এবং প্রেজেন্টেশন, আমি আবারও ধন্যবাদ দিই আশিক চৌধুরীকে, চমৎকার প্রেজেন্টেশন দিয়েছেন। আমার বিশ্বাস যে আপনি এরকম লক্ষ লক্ষ আশিক চৌধুরী বাংলাদেশে আছে যারা প্রেজেন্টেশন দিতে পারবে, দেশকে সার্ভ করতে পারবে। আপনার আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে খুঁজে বের করা। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আবু সায়েম, এবং ধন্যবাদ অধ্যাপক ডক্টর BM মইনুল হোসেন আমাদের এই অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। আবারও হয়তো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে এই স্টুডিওতেই দেখা হবে। সে পর্যন্ত শুভকামনা রইল। দর্শক, এই ছিল আজকের দেশভাবনা। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, বিনিয়োগের জন্য বাংলাদেশ, রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রযুক্তির উৎকর্ষতা। ব্যারিস্টার আবু সায়েম শেষে খুব ভালো একটা কথা বলেছেন যে পেশি শক্তি নয়, মেধা। আগামীর বাংলাদেশে মেধাকেই গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আসবে এবং আমাদের যে যুবকরা, যুব সমাজ, তারা কর্মক্ষম হবে, বিভিন্ন কাজে তাদের মেধার অবদান রাখবে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। আগামীর বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো দেশ হবে বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের দেশভাবনা। ধন্যবাদ সবাইকে।